নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো বোলপুরের দিকে। পরকীয়ার রোষের বলে ৩ বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুনের ছক। পরিবার সহ ভাসুরকে খুনের ছক ভাইয়ের বউ ও প্রেমিকের। বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুনের ছক। পরকীয়ার রোষের বলেই ৩ জন। নাজনীন নাহার এলিয়াস সিটি, এ হচ্ছে যে ডিসিজ যিনি আছেন তার ভাইয়ের ওয়াইফ, আর আজকে অ্যারেস্ট হয়েছেন পাশের গ্রামের শফিকুল ইসলাম এলিয়াস চন্দন। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের কাছ থেকে আমরা কনফেশন পেয়েছি। পুরো ঘটনাটা এই দুজন মিলেই ঘটিয়েছে। এদের দুজনের মধ্যে একটা ইলিসিট অ্যাফেয়ার ছিল। এই যে ভাই যার উপর অ্যাটাকটা হয়েছে সেই ভাইয়ের ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি করে প্রথম এবং উইথ ইন্টেন্সিটি প্রোটেস্টটা হওয়া শুরু হয়। তারা এই ফ্যামিলির মধ্যে এই অ্যাফেয়ারটাকে তারা মেনে নিতে পারেনি, ফলে এরা দুজনে পরিকল্পনা করে যে এদের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে হবে। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের কাছে একবার যাব। ইন্দ্রজিৎ, পরকীয়ার রোষেই ৩ জন বলি হলো, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো যে পুলিশ কিভাবে কিনারা করলো। দেখো, একদম যেটা বলে রাখবো, পুলিশ কিভাবে কিনারা করলো এটা সব থেকে বড় প্রশ্ন। কারণ কালকে যখন গৃহকর্তা যখন মারা যায়, যখন গ্রামে মানুষজন ক্ষেপে ওঠে, তখনই কিন্তু একটা বিষয় সামনে আসে, যেটা হচ্ছে তার ভাইয়ের স্ত্রী অর্থাৎ সিথি বিবিকে সাধারণ যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে, আত্মীয় পরিজনরা রয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবং ওই তখনই সিথি বিবিকে পুলিশ উদ্ধার করে থানা নিয়ে যায় এবং তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তিনি এই মৃত্যু সম্পর্কে কি জানেন। তিনি কিন্তু জেরার মুখে সম্পূর্ণ বিষয়টি বলেন এবং তিনি সেখানেই পুলিশের জেরার কাছেই স্বীকার করেন। শুধু তিনি একা নন, তার প্রেমিকও রয়েছে অর্থাৎ শেখ চন্দন রয়েছে এবং এই কাজের সঙ্গে শেখ চন্দনও যুক্ত রয়েছে। কিভাবে যুক্ত? পুরো পরিকল্পনা করা হয়েছিল। এই একদম পরিকল্পনা কি কি ছিল? প্রথমে ছিল ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছে। একজন ডাক্তার, হাতুড়ে ডাক্তার, সে কিন্তু জানতো ক্লোরোফর্মের রিয়াকশন কি হতে পারে এবং মৃত্যু নিশ্চিত করার জন্যই কিন্তু একদম ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি কেরোসিন ব্যবহার করা নেই। বীরভূম পুলিশ যেটা জানাচ্ছে যে কেরোসিন কিন্তু ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছিল পেট্রোল, এবং সেই পেট্রোল জারে করে নিয়ে এসে বালতির মধ্যে ঢেলে জানলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং যখন পেট্রোল যেহেতু ছিটিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু ওই শেখ চন্দন যে হাতুড়ে ডাক্তার, তার হাতেও কিন্তু পেট্রোল লেগে যাওয়ার কারণে তার হাতেও কিন্তু আগুন ধরে যায়। আর এবং সেই পোড়া অংশ কিন্তু রয়েছে বলেই বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় দাবি করেছেন। পাশাপাশি তিনি দাবি করছেন যে যদি সম্ভব হয় বা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু তারা ঘটনার যে পুনর্নির্মাণ সেটা যেমন করবেন, পাশাপাশি তাদেরকে দুজনকে কিন্তু মুখোমুখি বসিয়েও যে এমনটাই কিন্তু। বেশ, তাহলে চন্দনের গায়ে আগুনের ক্ষত দেখেই খুনের ছক সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। দুজনের মধ্যে মিলিত কনস্পিরেসি থেকে সেদিন রাত্রে এরা অ্যাক্সিলেটর হিসেবে পেট্রোল নিয়ে যায়। ক্লোরোফর্ম এরা প্রকিউর করে। ক্লোরোফর্ম প্রথমে খোলা জানলা থেকে ক্লোরোফর্ম স্প্রে করা হয়। ক্লোরোফর্মের ইনফ্লুয়েন্সে যখন অচেতন অবস্থায় থাকে, সেই অবস্থায় ওরা পেট্রোল ভেতরে ঢালে এবং আগুন ধরিয়ে দেয়। সব থেকেই এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। নির্দিষ্ট পরিকল্পনা করে সমস্ত যা উপকরণ সেদিন লাগবে সেগুলো প্রকিউর করা হয়েছে। সেই মতো সময় আগে থেকে জানানো হয়েছে, দুজনের মধ্যে কমিউনিকেট করেছে, সেই অনুযায়ী তারা এসছে এবং এসে ঘটনাটা ঘটেছে। কিন্তু অ্যাক্সিডেন্টাল ঘটনা নয়, পূর্ব পরিকল্পিতভাবে খুন করবে বলেই ঘটনা ঘটে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। খবর নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে, তেমনি অন্যদিকে ডাকাতির থেকেও কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। তবে এবার ফের একবার ডাকাতির খবর সামনে উঠে আসছে। এবার ইংরেজ বাজারের মালদায়, যেখানে ফের সোনার দোকানে লুট এবং সেখানে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে রীতিমতো লক্ষাধিক টাকার গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবকের থেকে একটু জানার চেষ্টা করি। সেবক, পুলিশ কি তদন্ত শুরু করেছে বা কোনোভাবে দুষ্কৃতীদের চেহারা সামনে এসেছে কোথাও সিসি ক্যামেরার ফুটেজ দেখে?
দেখো, মালদার ইংরেজ বাজারের চণ্ডীপুর, এখানে গ্রাম পঞ্চায়েত অফিসের কাছেই সোনার দোকান। সেখানে প্রথমে গ্যাস কাটার দিয়ে কাটা, এরপর একাধিক তালা ভেঙে কয়েক লক্ষ টাকার গয়না লুট। অপারেশনের ধরন দেখে স্পষ্ট বেশ কিছু সময় লেগেছে এই অপারেশন চালাতে এবং নিশ্চিন্তে দুষ্কৃতীরা লুটপাটের পরে গা ঢাকা দিয়েছে। মালদা কিন্তু এই জুয়েলারির দোকানগুলো সফট কর্নার দুষ্কৃতীদের। এর আগে আমরা চাঁচলে দেখেছিলাম, যেখানে 5 মিনিটে অন্তত 4 কোটি টাকার গয়না লুট হয়েছিল। সেই ঘটনায় এখনও গয়না উদ্ধার হয়নি। এর আগে মালদার হবিবপুরে লুটের ঘটনা ঘটেছিল, আবার এই ঘটনা প্রকাশ্যে আসলো। ইংরেজবাজার থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুলিশ যেটা জানাচ্ছে, আশপাশ এলাকার কোনো সিসিটিভি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বেশ কিছু ক্লু পাওয়া গিয়েছে, কিন্তু এখনও নিশ্চিত করে দুষ্কৃতী দল চিহ্নিত হয়নি। যত দ্রুত সম্ভব তাদেরকে চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই পুলিশ জানাচ্ছে। আর দুষ্কৃতীরা যে দোকানে হানা দিয়েছে আর লুটপাট করেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ নষ্ট করার জন্য হার্ড ডিস্ক নিয়ে গেছে। ফলে তদন্তে কিছুটা হলেও সমস্যা পড়তে হচ্ছে পুলিশকে, তবে দ্রুত জাল ঘটানো সম্ভব হবে এমনটা মনে করছে পুলিশ। অর্থাৎ শুধু গয়না নয়, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। নাগাদ আমি দোকান বন্ধ করে যাই, তারপর দেখি যে ভোরবেলা আমার মানে পাশের দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে গেছে। ক্যামেরা ছিল দোকানে? হ্যাঁ ছিল, ক্যামেরা ছিল। কিছু ধরা পড়েছে? ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে ওনারা। কতগুলো সোনা চুরি হয়েছে? সোনা, একটা সোনার চেন গেছে 10 গ্রামের মতো, আর 1 কেজি খানিক চাঁদি ছিল, যেটা বাইরে একটু রাখা ছিল একটু একটু। পুলিশ এসে তদন্ত শুরু করেছে? হ্যাঁ, পুলিশ তদন্ত করছে। কি দেখছে? এলাকায় তো ক্যামেরা রয়েছে একাধিক। হ্যাঁ, এলাকাতে ক্যামেরাগুলো তদন্ত ক্ষতি দেখছে, তদন্ত করছে। কি চাইছেন আপনি? এটা মানে কি চাই যে দুষ্কৃতীরা ধরা পড়ে। আর অন্যদিকে দুর্গাপুর, সেখানে নার্সিং ছাত্রের রহস্য মৃত্যু। বেঙ্গালুরুর হস্টেল থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে মৃত্যু হয় ছাত্রীর। কাঁকসার উত্তরপাড়ার বাসিন্দা ছাত্রী দিয়া মণ্ডল। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অর্পণের থেকে একটু জানার চেষ্টা করি। অর্পণ, দিয়া তার পরিবারের সঙ্গে শেষবার কখন কথা বলেছিল? দেখো, দিয়া তার পরিবারের সাথে শেষবারের মতো শনিবার কথা বলে তারপরেই কিন্তু একটি বন্ধুর মারফত তার মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছায়। এবং এই যে দিয়া মণ্ডল কাকসার গোপালপুরের উত্তরপাড়ার বাসিন্দা, বেঙ্গালুরুতে নার্সিং পড়ুয়া 2য় বর্ষের ছাত্রী, এবং তার এই যে রহস্য মৃত্যু, হস্টেলের মধ্যে থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এবং এরপরেই কিন্তু পরিবার খুনের, যেটা তারা জানাচ্ছেন যে খুন করা হয়েছে এমনই অভিযোগ আনছেন পরিবারের লোক। হোস্টেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বক্তব্য সামনে এসেছে? এখনো পর্যন্ত হোস্টেল কর্তৃপক্ষের থেকে কোনো রকম বক্তব্য সামনে আসেনি, যদিও তার পরিবারের লোক তারা বেঙ্গালুরুতে গেছে এবং সেখানকার পুলিশ প্রশাসনের সাথে তারা যোগাযোগ করেছেন এবং সেখানে লিখিত অভিযোগ জানাবেন, এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে। এরপর পুলিশ তদন্ত শুরু করবে। মৃত্যুর আসল রহস্য কি, আত্মহত্যা নাকি খুন, এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করবে। বেশ, দিদি বলছে যে আমার সঙ্গে দিয়ার যে এই ঘটনার ফোন এসছে তার 10 মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া। মাত্রা হলো কোনো তাতে অসঙ্গতি কোনো ইয়ে ছিল না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা ওর মনে কোনো টেনশন সে ধরনের কোনো ইয়ে ছিল না। তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায়? তদন্ত তো অবশ্যই হওয়া উচিত, কারণ আমরা এত দূর থেকে আমরা কিছুই আমরা কাছে গিয়ে জানতে পারছি না। হ্যাঁ, তদন্ত তো হওয়া উচিত, কারণ এইভাবে নালে বাংলার মেয়েরা এইভাবে বাইরে গিয়ে যে পড়াশোনা করবে, আজকে আমার ভাগ্নি হয়েছে, কালকে আরেকজনের মেয়ে হবে, কারো ভাগ্নি হবে, কারো দিদি হবে। আমরা জানি যে সরকারি জমি দখলমুক্ত করতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও এই ছবি ধরা পড়ছে বারাসাত থেকে, যেখানে সরকারি জমি দখলমুক্ত করে সেই জমিতে রয়েছে তৃণমূলের অফিস, শাসক দলের অফিস তৈরি হয়েছে, তাও আবার সরকারি জমিতে, এবং বহু বছর ধরে এই এলাকায় রয়েছে তৃণমূলের অফিস। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি জিয়াউলের থেকে একবার জানার চেষ্টা করি। জিয়াউল, সরকারি জমি দখলমুক্তে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা জানি, কিন্তু তারপর এতগুলো দিন কেন লাগলো প্রশাসনকে পদক্ষেপ নিতে? দেখো, একেবারে বারাসাত 26 নম্বর ওয়ার্ডে এখানেই দেখা যাচ্ছে যে সরকারি জমিতে শাসক দলের পার্টি অফিস, এবং বহু বছর ধরে সেটা রয়েছে এখনো পর্যন্ত। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে সরকারি জমি দখল করা যাবে না, সেখানে শাসক দলেরই সেই পার্টি অফিস রমরমিয়ে চলছে। এবং সেখান থেকেই এলাকার মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি যে শাসক দলের পার্টি অফিস বলেই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে এই নিয়ে একটি গুঞ্জন তৈরি হয়েছিল। তারপরেই প্রশাসন, ভূমি দপ্তরের আধিকারিকরা
একেবারে আজকে সেখানে গেলেন, মাপজোক করলেন এবং তারা সংবাদ মাধ্যমের সামনে, ক্যামেরার সামনে বলতে না চাইলেও তারাও ইঙ্গিত করলেন যেটি সরকারি জায়গা সেই জমিতেই পার্টি অফিস রয়েছে, কিন্তু তারা ইতিমধ্যে প্রশাসন অর্থাৎ আর কি রাজনৈতিক দলকে জানিয়ে দিয়েছেন যে এই পার্টি অফিস তুলে নিতে হবে। ইতিমধ্যেই কাদা ছড়াছড়ি শুরু হয়েছে, অর্থাৎ বিজেপি, সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দলের স্পষ্ট দাবি যে শাসক দল হলে কোনো সমস্যা নেই, প্রশাসন ভয় পাচ্ছে, প্রশাসন অন্য রাজনৈতিক হলে সেখান থেকে তুলে দেবে, কিন্তু শাসক দলের বলে প্রশাসন ভয় পাচ্ছে। জানি ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা পৌঁছেছে, তখন অন্যদিকে আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পার্টি অফিসটা আমাদের রাস্তা থেকে প্রায় 5 ফুট ভেতরে ঢোকানো, সামনে পৌরসভার একটা মেডিকেল আছে, ওটা কিন্তু অনেকটাই প্রায় রোডের কাছাকাছি, কিন্তু আমাদেরটা সেই তুলনায় অনেক ভেতরে। সরকারি ব্যাপার, এরা যেটা মনে করবে সেটা করবে। আমাদের বোর্ডের ডিসিশন ছিল, সেই বোর্ডের ডিসিশন অনুযায়ী এটা দেওয়া হয়েছিল। সরকারি জায়গায় কোনো পার্টি অফিস থাকলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যদি সেটা ভেঙে ফেলা যায় তাতে আমার কোনো আপত্তি। এটা বিগত বোর্ডে যারা ছিলেন তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র নিয়ে করা কিনা আমার ঠিক জানা নেই। যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো আলোকপাত করতে পারেন, তবে এক্স্যাক্টলি ওটা বৈধ না অবৈধ এই বিষয়টা নিশ্চিতভাবে আমি বলতে পারবো না। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, তিনি ভোট সর্বস্ব রাজনীতি করছেন। 2026কে সামনে রেখে তিনি এটা ভোটের রাজনীতি করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের কার্যালয় যখন তারা সরিয়ে দিচ্ছেন, তাদের কার্যালয় কেন থাকবে? নিরপেক্ষতা যদি রাখতে হয়, সরকারি জমি কোনো কার্যালয় থাকবে না, এটাই হওয়া উচিত। সরকারি জমি দখলমুক্ত করতে যেমন কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনি অন্যদিকে আমরা জানি ফুটপাত দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া নির্দেশ দিয়েছেন। একদিকে উচ্ছেদ অভিযান চলছে, আর এসবের মধ্যেই কিন্তু মালদায় সেখানে হকার্সদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। ইংরেজবাজার পুরসভার উদ্যোগে গৌরবঙ্গ হকার্স কর্নার চালু হয়েছে, দেখুন সেই ছবি। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সেবকের থেকে একটু জানার চেষ্টা করি। সেবক, হকার্সদের জন্য তো আজকে একটা ভালো দিন যে তারা একটা নতুন ঠিকানা পেল। আজ কতজন হকার তাদের নতুন ঠিকানা পেলেন? একদমই, দেখো রাজ্য সরকার বলেছে যে জবরদখল যেমন উচ্ছেদ করতে হবে, পাশাপাশি হকার জোন বিভিন্ন জেলাতে চিহ্নিত হচ্ছে। মালদাতেও গত কয়েকদিনে আমরা দেখেছি জবরদখল বিরোধী অভিযান হয়েছে মালদহের ইংরেজ বাজারেও। আর এরই পাশাপাশি আজকে কিন্তু মালদহের 4 নম্বর ওয়ার্ড ইংরেজ বাজারের মালঞ্চপল্লী, সেখানে রাস্তার পাশে যারা প্রায় 40 বছর ধরে ব্যবসা করছিলেন, দৈনিক বাজার হতো, তাদেরকে পুনর্বাসন দেওয়া হলো। এরকম 57 জনকে প্রথম পর্যায়ে আজকে পুনর্বাসন দেওয়া হলো, যারা একই সঙ্গে সবজি, মাছ, মাংস এগুলি বিক্রি করবেন এই হকার কর্নারে, যার নাম দেওয়া হয়েছে গৌরবঙ্গ হকার কর্নার। এর পাশাপাশি এখানে আরও কিছু ব্যবসায়ী রয়েছে, তাদেরকেও ধাপে ধাপে সব মিলিয়ে শতাধিক ব্যবসায়ীর পুনর্বাসন দেওয়া হবে, এমনটা ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ জানাচ্ছে। আর ব্যবসায়ীরা খুশি এই কারণেই যে দীর্ঘ প্রতীক্ষার পর তারা স্থায়ী ঠিকানা পেলেন, যেখানে তারা নিয়মিত একটা উপার্জন পাবেন। এটাই কিন্তু রাজ্য সরকারের নির্দেশিকা ছিল, এমনটাই বলছে ইংরেজবাজার পুরসভা। ব্যবসায়ীরা কিন্তু খুশি, কারণ তারা এতদিনে স্থায়ী ঠিকানা পেলেন। একেবারে এবার আমরা পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে আমরা হকার্স কর্নার করেছি। এটা দিনে এবং রাতে দুবেলাতেই বাজার বসবে। এখানে টয়লেট ব্লক থাকবে, স্লটার হাউস থাকবে, গাড়ি পার্কিং করার জায়গা থাকবে, তাছাড়া বাস আড্ডা হচ্ছে এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন হকারদের পুনর্বাসন করার জন্য, এটা আমাদের প্রথম পদক্ষেপ। আর এবার আমরা নজর রাখবো একটু কোচবিহারের দিকে। সেখানে একটি গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল, অর্থাৎ একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো গেরুয়া শিবিরের। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 নম্বর পঞ্চায়েতে রীতিমতো ফুল বদল। বিজেপির মানে মূল যে সংগঠন আমরা পাচ্ছিলাম না, ঠিক আছে। এদিকে যে আমরা যে আমাদের এলাকায় যে নির্বাচিত পঞ্চায়েত আমি, তারা ভোট দিয়েছে নিশ্চয় কিছু আশা পাওয়ার জন্য, চাওয়া পাওয়ার জন্য, সেটুকু আমরা করতে পারি নাই। আগামী দিনে যে উন্নয়নমূলক কাজগুলো যেন ভালোভাবে করতে পারি, মানুষকে যেন পরিষেবা ঠিকভাবে দিতে পারি। বিধায়ক তহবিল থেকে কিছু পারি নেই, সাংসদ থেকেও কিছু পারি নেই, এবং 1 বছর যে আমরা অঞ্চল চালালাম সেখানেও কিছু সেরকম উন্নয়ন করতে পারিনি।
প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শুভঙ্করের থেকে একটু জানার চেষ্টা করি। শুভঙ্কর, তাহলে এই গ্রাম পঞ্চায়েতে এখন কোন ফুলের দখলে কটা আসন রয়েছে? হ্যাঁ দেখো, লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই আমরা দেখছি কোচবিহার জেলায় যে বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেগুলো সব তৃণমূল একে একে তৃণমূলের দখলে আসছে, অর্থাৎ পদ্ম ফুল সেগুলো জোড়া ফুলে রূপান্তরিত হচ্ছে। এবং গতকাল রাতে তুফানগঞ্জ 1 ব্লকের অন্দরান ফুলবাড়ি 1 এই গ্রাম পঞ্চায়েতের 4 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। এরপরই এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে, কারণ গত পঞ্চায়েত নির্বাচনে 12 আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 2টি আসন এবং বিজেপি 10টি আসন। কিন্তু লোকসভা নির্বাচনে ফল বেরোনোর পরপরই বিজেপির 1 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। এরপর গতকাল বিজেপির 4 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছে। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে 7 এবং বিজেপির 5। ফলে এই যে 7 এবং 5 এর ফলে এই গ্রাম পঞ্চায়েত এখন তৃণমূলের দখলে চলে এলো। এবং এই যে দলত্যাগী পঞ্চায়েত, তারা যেটা জানিয়েছেন যে গত 1 বছর ধরে তারা সেই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছিলেন, কিন্তু সাধারণ মানুষের জন্য যে উন্নয়নের কাজ সে কাজ তারা করতে পারছিলেন না, যার ফলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এদিন তারা তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এলো। বেশ, আরো 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তাদের একজনের প্রতিনিধি এসছেন, দীপালি পাল, তিনি নিজে সরাসরি উপস্থিত হতে পারেননি, তার স্বামী ষষ্ঠী পাল এসছেন। নমিতা দাস, রামপ্রসাদ বর্মন এবং অজিত বর্মন এই গ্রাম পঞ্চায়েত মেম্বাররা তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর ফলে আমরা এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হলাম। এনাদের দায়বদ্ধতা আছে মানুষের সাথে। তৃণমূলকে গত পঞ্চায়েতে তাদের বুথে হারিয়ে তারা জিতে এসছে, কাজে তাদের গ্রহণযোগ্যতা, তাদের অ্যাকসেপ্টেবিলিটি এলাকাতে আছে। উন্নয়নের ক্ষেত্রে সমবন্টন নীতির মাধ্যমে আমাদের কাজ চলবে। আমরা দেখেছি একদিকে সরকারি জমি দখল মুক্ত করতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে, তবে অন্যদিকে সরকারি জলাশয় ভরাটের জন্য দখলের ছবি সামনে উঠে আসছে। তা আবার কোথা থেকে? ধূপগুড়ি থেকে। ধূপগুড়ি, সেখানে সরকারি জলাশয় ভরাটের জন্য রীতিমতো দখল, এমনটাই তো অভিযোগ সামনে উঠে আসছে। আর অভিযোগ কার বিরুদ্ধে জানেন? প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ সামনে উঠে আসছে। দেখুন, এই যে বেড়া দিয়ে ঘেরা যে জায়গাটা দেখছেন, আদতে তার ভিতরে রয়েছে জলাশয়, অর্থাৎ টিনের বেড়া দিয়ে জলাশয় ভরাটের কি একটা চেষ্টা হচ্ছে, এমনটা তো অভিযোগ সামনে উঠে আসছে। তবে সাফাই দিচ্ছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তিনি কি বলছেন? জলাশয় ভরাট রুখতেই নাকি এই বেড়া দেওয়া হয়েছে। ওই জায়গাটা বেড়া আগেও ছিল, রাস্তাটা যখন সম্প্রসারণ হয় তখন ওই বেড়াটা সরিয়ে নেওয়া হয়। বেড়া আমি দিয়েছি, উদ্দেশ্যটা দখল করা না, অন্য কেউ যদি দখল করে সেটাকে মানে সেফগার্ড দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। ওই গোডাউনের পাশের ওই অপোজিটের জলটাকে নিষ্কাশন করার জন্যই সম্ভবত ওখানে ওই হিমপাইপ বসানো হয়েছে। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকি, তোমার থেকে একটু জানার চেষ্টা করি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, এভাবে কি জলাশয় চারদিকে টিনের বেড়া দেওয়া দিতে পারেন তিনি? কারণ এটা তো সরকারি জায়গা। দেখো, একদম আইনতভাবে কিন্তু সরকারি জলাভূমি বা সরকারি জায়গা কেউই কোনোদিন টিনের বেড়া দিয়ে ঘিরতে পারে না বা জবরদখল করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং সরকারি জায়গাগুলি কিন্তু পুনরুদ্ধার করার জন্য আধিকারিকরা নেমেছেন। ঠিক তার উল্টো ছবি কিন্তু ধূপগুড়ি পৌরসভা এলাকায়, ধূপগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের 2 নং ব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে সরকারি জলাভূমি টিনের বেড়া দিয়ে ঘিরে নিয়ে কিন্তু দখলের অভিযোগ উঠেছে 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, কারণ সরকারি জলাভূমি ঘিরে নিয়ে সেখানে কিন্তু আবর্জনা ফেলে ফেলে তা ভরাট করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর পাশাপাশি কিন্তু সেখানে যে জলাশয় রয়েছে সেখানে হিউম পাইপ বসিয়ে নিয়ে কিন্তু পরিকল্পনা মাফিক সেখানে কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের কর্তারা সব দেখেও চুপ করে রয়েছে, কারণ শাসক দলের নেতাদের হাত রয়েছে এখানে, তাই কোন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিরোধীরা। আর জানিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। হচ্ছে বাস্তব কি ঘটনা, এখন পরিস্থিতি না দেখলে তো বোঝা যাবে না, এবং প্রশাসনিক ভাবে ওটা দেখতে হবে যে ওটা সরকারি জায়গা কিনা বা কোনো পাবলিকের জায়গা কিনা। যদি সরকারি জায়গা হয় অবশ্যই তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে। সেখানে যদি কেউ নেতা হোক, যেই পার্টি করুক না কেন, সেখানে যদি কেউ এরকম করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। এই জল ভরা জায়গা ভরাট করে
আজকে টিন দিয়ে বেড়া দেখলাম যে সেখানে একজন প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের, সে তো আছে বর্তমান বোর্ডেরও তারা আছে, যেখানে অনেক জায়গা দখল হচ্ছে। শুধু মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে, কিন্তু আমরা লোকাল স্তরে যা দেখছি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে শুধু প্রাক্তন কাউন্সিলর না, বর্তমান যারা পুরো বোর্ডে আছে তারা শুদ্ধ বেদখল করে দিচ্ছে সমস্ত জায়গা, পুকুর ভরাট করছে, তাই সেখানে কোনো হেলদোল নেই। দেখলাম আমরা ধূপগুড়ি, সেখানে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ সামনে উঠে আসছে। অন্যদিকে পানিহাটির ছবিটা আবার আপনাদের দেখাই, সেখানে পুকুর ভরাটের অভিযোগ সামনে উঠে আসছে। রামচাঁদ ঘাট রোডে দেখুন 12 কাঠা পুকুর ভরাটের অভিযোগ সামনে উঠে আসছে। আর অভিযোগ কার বিরুদ্ধে? জমির মালিকের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ। প্রতিবাদ ওরকমভাবে করা হয়নি, কিন্তু জানানো হয়েছিল, মোটামুটি সবাই জানে, কিন্তু জেনেও সবাই নিশ্চুপ থাকছে। এলাকার লোক সবাই জানে, জেনেও নিশ্চুপ থাকছে, মানে কোনো অজ্ঞাত কারণে ভয়ে বা কিছু। আমি জানি যেরকম যা পুকুরটা ছিল সেরকম অবস্থায় পুনরায় ফিরে পাক। এটা 12 কাঠার উপরে পুকুরটা ছিল। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একটু জানার চেষ্টা করি। সুবীর, ছবিতেও আমরা দেখছি কার্যত পুকুরের একাংশ ভরাট হয়ে যাচ্ছে এবং যিনি জমির মালিক তিনিও তো কার্যত স্বীকার করছেন, কিন্তু কার মদতে এভাবে চলছে? দেখো, পানিহাটি পৌরসভা 4 নম্বর ওয়ার্ড এলাকার রামচাঁদ ঘাট রোড, সেখানে 12 কাঠা পুকুর ভরাট করে ফেলছেন জমি মালিক প্রবীর ব্যানার্জি, এবং এই অভিযোগ এলাকার বাসিন্দারা করছেন। তারা বলছেন কোনোভাবেই এলাকার পুকুর এই ভরাট করতে তারা দেবেন না, এবং এই ভরাটে রুখতে তাদের যতদূর যাওয়া তারা যাবেন। এবং জমি মালিক প্রকাশ্যে আমাদের কাছে একদম ফোনে যোগাযোগ করে তিনি স্বীকার করছেন যে পুকুরের একাংশ আবর্জনা ফেলে তিনি ভরাট করছেন, এবং পাশাপাশি তিনি বলছেন এলাকার কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য তিনি সবটাই জানেন। এবং প্রবীর ভট্টাচার্য আমাদের যেটা জানিয়েছেন যে প্রবীর এই বিষয়ে তিনি কোনো কিছু কথা বলতে পারবেন না, সেটা 100 বছরের তাদের সম্পত্তি, এবং সেই জায়গাতে তারা পুকুরের বাঁধাচ্ছে এমনটাই তিনি বলছেন। পাশাপাশি পৌরসভাগতভাবে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে যে পৌরসভার কোনো অনুমতি নিয়েই এই ধরনের কাজ কিন্তু করা হচ্ছে, এবং পৌরসভাগতভাবে এই যে পুকুর ভরাট করা হচ্ছে সেটা কিন্তু তারা পদক্ষেপ নেবেন এবং সেটা কিন্তু খুঁড়ে দেবেন, এমনটাই জানিয়েছেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী। বেশ, জমির মালিক অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি কি বলছেন আপনাদের তো শোনাবো। পাশাপাশি আমরা তৃণমূল কাউন্সিলর প্রবীর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তিনি কোনো প্রকার প্রতিক্রিয়া দিতে নারাজ। পুকুর ভরাট করে না, আমি তৃণমূল করি, ঠিক আছে, আমার নেত্রী মমতা আজি আমাদের ইনস্ট্রাকশনে আছে কোনো পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা লড়ি, ঠিক আছে। আমার 10 কাঠা পুকুর 10 কাঠাই আছে, ওটা কমিশনার ঘিরে দিয়েছে পার করে, যেই করুক সে হয়তো হিংসা বলতে বা পেছিয়ে লাগার যেটা করেছে আপনি এসে দেখে যাবেন, ঠিক আছে। বলছি জলা জায়গা কি ভরাট করা যায়? জলা জায়গা ভরাট করার তো ব্যাপার নেই, আমার 10 কাঠা রেখে দিয়েছি, ঘাটপাট করে দিয়েছে, ঘিরে দিয়েছে, বাঁধিয়ে দিয়েছে 10 কাঠা রেখে, বা সাইড গুলো যেটা আছে ওইটা একটু ময়লা ফেলে ভরাট করে। 100 বছরের পুরনো সম্পত্তি ওদের, 300 বছরের বাড়ি ওদের, প্রবীর ব্যানার্জিদের 300 বছরের বাড়ি, ওটা ওদের বাগানের মধ্যে পুকুর আছে 5 কাঠা, সেই পুকুর ওরা বাঁধিয়ে ঘাট বাঁধিয়ে ওখানে একজন লোক থাকে, তাদের কেয়ারটেকার, তার থাকার জায়গা আছে। বাকি ওদের ওই জমির চারিদিকে ডোবা আছে, সেই ডোবাগুলো ডিমার্কেশন দিয়ে তারা তাদের জমি বিক্রি করছে। আমার এখানে কোনো বক্তব্য নেই, একদম টোটালটা বৈধ, আপনারা গিয়ে দেখে নিন। পুকুরের কোনো পোর্শন কোথাও ভরাট করা হয়নি। প্রবীর ভট্টাচার্য আমরা শুনলাম কাউন্সিলর, তিনি বলছেন এই ব্যাপারে ওনার কোনো বক্তব্য নেই, অর্থাৎ তিনি এড়িয়ে গেলেন, কিন্তু ভাইস চেয়ারম্যান তিনি খতিয়ে দেখার আশ্বাস দিলেন। পুকুর ভরাটের কোনো অভিযোগ যদি আসে, সাথে সাথে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা পুকুর ভরাট করতে দেবো না, কোনো জলাশয় ভরাট করতে দেবো না, সে যেই হোক তাকে কিন্তু পুকুর ভরাট যে যতটুকু ভরাট করেছে তাকে খুঁড়ে দিতে হবে। হ্যাঁ, অবিলম্বে আমরা স্টেপ নেবো, আমাদের কাছে কোনো অভিযোগ আসলেই আমরা স্টেপ নেব। পুকুর ভরাটের অভিযোগ একদিকে, আর অন্যদিকে জলের সমস্যার ছবি আপনাদেরকে দেখাবো। কেশপুরের কাপাস টিকরি, সেখানে দীর্ঘদিনের জলের সমস্যা, সেই আগের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেখানে রীতিমতো স্থানীয়দেরকে মাটি খুঁড়তে হচ্ছে। দেখুন
মাটি খুঁড়তে হচ্ছে শুধুমাত্র জলের জন্য। বাচ্চা থেকে শুরু করে স্থানীয় মহিলারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে সেই সমস্যা ছিল, নলকূপ ছিল কিন্তু সেখান থেকে জল বেরোয় না, অর্থাৎ জলের অভাব, দীর্ঘদিনের অভাব। তবে এবার মিটল সেই জলের সমস্যা। জল সমস্যা মেটাই খুশি গ্রামবাসীরা। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শোভনের কাছে একটু যাব। শোভন, আমরা দেখেছি যে ভোট বাজারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আসেন, সমস্যা দেখে প্রতিশ্রুতি দেন, আদতে তা বাস্তবায়িত হয় না। এনারাও তো ভোটের বাজারে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেই সমস্যা এবার সমাধান হলো। একদমই এই চিত্র দেখা গিয়েছে কেশপুরের কাপাসটিকরি গ্রাম, যে গ্রামে দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছিল গ্রামের মানুষেরা, বিশেষত মহিলারা। এমনও ছবি দেখা গিয়েছিল ভোটের আগে, যেখানে মহিলারা গ্রাম থেকে, যে গ্রামের পাশে যে কংসাবতী নদী রয়েছে, সেই নদীর চর থেকে কিন্তু পানীয় জল সংগ্রহ করে আনতে হতো গ্রামের মহিলাদের। এই চিত্র উঠে আসার পরে এবং এর পরবর্তীকালে কিন্তু গ্রামের মহিলারা জলের দাবিতে, পানীয় জলের দাবিতে বিক্ষোভও দেখায় এবং সেই সময় তারা ভোটের আগে, সেই সময় তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত, স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং বিডিওকে পর্যন্ত তারা অভিযোগ জানায় যে পানীয় জলের ব্যবস্থার জন্য। কিন্তু তাদেরকে সেই সময় কেশপুর পঞ্চায়েত সমিতির তরফ থেকে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভোটের পর তাদের পানীয় জলের ব্যবস্থা করা হবে গ্রামে, এবং সেই মতো আমরা দেখতে পেলাম, সেই মতো কিন্তু লোকসভা ভোটের নির্বাচন পেরোনোর পরেই কিন্তু যে গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব ছিল, পানীয় জলের জন্য অন্যত্র যেতে হতো গ্রামের মহিলাদের, সেই গ্রামে কিন্তু বসলো পানীয় জলের কল এবং যথারীতি সেই কল থেকে জল পেল এবং পানীয় জল পেয়ে কিন্তু খুশি এই এলাকার গ্রামের মহিলারা। বেশ, আমাদের জলের সমস্যা খুবই ছিল, নদী থেকে জল খাচ্ছিলাম, তো তারপরে প্রতিবাদ করলাম হাতায় ওই পঞ্চায়েত সমিতি, তা জানাতে তারা অবশ্যই দেখলো, কলের ব্যবস্থা, জলের ব্যবস্থাটা করে দিয়েছে, এখন ভালো। মেয়েরা এসে ছেলেরা সব জলের জন্য কষ্ট পাচ্ছিলাম বলে এখন পঞ্চায়েত সমিতিকে জানাতে তারা 5 দিনের মধ্যে কলটা বাগিয়ে দিয়েছে। তো আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে প্রথমে আমরা জলের গাড়ি পাঠিয়ে তাদের ব্যবস্থা করি, পরবর্তীকালে টিউবওয়েল করে দেওয়া হয়েছে। আমিও আশা করবো যে তারা টিউবওয়েলটিকে ঠিকমতো করে পরিষেবা দিবে এবং যখন যা খারাপ হবে সেটা মেরামত করার ব্যবস্থা করব প্রধানের মাধ্যম দিয়ে। প্রধান না পারলে আবার আমাকে বলবে আমার পঞ্চায়েত সমিতি। কেশপুর, সেখানে তো জলের সমস্যা মিটলো, তবে হাসনাবাদ, সেখানে জলের দাবিতে পথে নামতে হয়েছে স্থানীয়দের। হাড়ি কলসি নিয়ে দেখুন মহিলারা পথে নেমেছেন পানীয় জলের দাবিতে। হাসনাবাদে বিক্ষোভ দেখানো হয়। জলের দাবিতে বিক্ষোভ চলছে, জলের দাবিতে বিক্ষোভ চলছে, জলের দাবিতে বিক্ষোভ চলছে, জলের দাবিতে বিক্ষোভ চলছে, জলের দাবিতে বিক্ষোভ চলছে। আজকে 5-6 বছর ধরে আজকে জল পাচ্ছি না। আমরা সায়রার পার থেকে আমরা জল নিয়ে আসি, এখান থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে আমাদের জল আনতে হয়। আমাদের এই নদীর জলে আমাদের এখানে তো ভেঙে গিয়ে জল ঢুকে গেছে, সেই নোনা জলে আমাদের চান করতে হয়। কোনো রকম আমরা খাওয়ার জলটা কোনো রকম এই কষ্ট করে আমাদের নিয়ে আসতে হয়। আমাদের কল নেই, ট্যাব আছে, জল নেই। আমরা এই নোনা জলে আমাদের ডুবতে হচ্ছে, নোনা জল ব্যবহার করতে হচ্ছে, আমাদের নদীর ওই পার থেকে জল আনতে হয়। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপমের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। অনুপম, কুমিরমারি এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের, সেক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বিধায়ক, এনারা কি জানেন না এই সমস্যা? দেখো প্রিয়াঙ্কা, এই যে হিঙ্গলগঞ্জের কুমিরমারি এলাকা, এই কুমিরমারি এলাকায় আজকে দীর্ঘদিন, বেশ কয়েক বছর, প্রায় 5 থেকে 6 বছর এখানে পানীয় জলের সমস্যা। এখানকার মানুষ দূর দূরান্ত থেকে জল আনতে হয়, এমনকি নৌকায় করে গিয়ে নদী পার হয়ে অন্য গ্রামে গিয়ে এদের জল আনতে হয়। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় এদেরকে জল আনতে হয়, এরকম কষ্ট করেই জল আনতে হয়। এবং স্থানীয় মানুষ তারা কিন্তু স্থানীয় যেসব পঞ্চায়েত, বিডিও অফিস, বিধায়ক সবাইকে কিন্তু একবার না একাধিকবার জানিয়েছি, আর শুধু প্রতিশ্রুতিই মিলেছে। কিন্তু এই 5-6 বছর কেটে গেলেও কোনো রকম পানীয় জলের সমস্যার কোনো সমাধান হয়নি। আজ তাদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং তারা শেষমেশ তারা একত্রিত হয়ে আজকে বিক্ষোভের পথে তাদের নামতে বাধ্য হয়েছে তারা। এবং তাদের যেটা দাবি, বিক্ষোভকারীদের যেটা দাবি, অবিলম্বে এই যে কুমিরমারি এলাকায় এখানে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, নইলে তারা এটা হুঁশিয়ারি দিয়েছে যে তারা পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলনে নামবে। এবং আমরা এই বিক্ষোভের পর আমরা এই যে এখানকার পঞ্চায়েতের যে
পঞ্চায়েতের প্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে তিনি নাকি আমাদের কাছে এই প্রথম শুনলো যে কুমিরমারি এলাকায় যেখানে জলের সমস্যা রয়েছে, তিনি নাকি আগে শোনেননি। এরপর তিনি শোনার পরে তিনি যেটা আশ্বাস দিয়েছে যে তিনি অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এবং সেই জলের সমস্যার সমাধান করবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন যে তিনি নাকি এতদিন ধরে জানতেনই না যে অর্থাৎ পঞ্চায়েত প্রধান সাবিত্রী সিং তিনি দাবি করছেন দ্রুত সমস্যার সমাধান হবে। জল নিয়ে সমস্যা হচ্ছে, আপনাদের কাছে শুনলাম, মানে তাড়াতাড়ি এটা সমাধান হয় তার ব্যবস্থা করুন। হাসনাবাদের বিক্ষোভের ছবি তো আপনাদের দেখালাম, আরো একটি বিক্ষোভের ছবি আপনাদেরকে দেখাবো জলের দাবিতেই আরো একটি বিক্ষোভ। নকশালবাড়ি খড়িবাড়ি রাজ্য সড়ক অবরোধ, দেখুন সেই ছবি। আগে আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম, স্থানীয় মহিলারা হাঁড়ি কলসি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, আর এবারে ছবিটা দেখুন, নকশালবাড়ি খড়িবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা, রাস্তায় নেমেছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে, হাতে বালতি নিয়ে, কারণ অভিযোগ 1 বছর ধরে জল পাওয়া যাচ্ছে না। দেখুন কল আছে, এলাকায় কল আছে, কল খুললে অথচ জল পড়ে না, যার জন্য আজ পথে নেমে বিক্ষোভ দেখাতে হলো স্থানীয়দের। সে কি অভিযোগ করছেন স্থানীয়রা শোনাবো আপনাদের। প্রায় 1 বছর হয়ে গেল পিএইচের যেটা কল বাড়ি বাড়ি, সেই কলে তো এখনো কোনো জলই ঢুকেনি, খালি হচ্ছে কলটা বসানো পর্যন্ত সার, সেই জলটা না দিই, কিন্তু আমাদের যে টাইম কলটা আছে সেই টাইম কলের জলটা যাতে সঠিক টাইম মতন আমরা পাই, সেটাই সরকারের কাছে অনেকবার বললাম, কিন্তু কোনো কাজ হয়নি। এতদিন সহ্য করলাম, ভোট পেরোবে, পেরোবে, ও পেরোবে, তারপরে কল ঠিক করা হবে, জল আসবে, শুনতে শুনতে আমাদের কানগুলো পচে গেছে। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের যত তাড়াতাড়ি পারে আমাদেরকে জল দিক, না হলে এরপরে যদি পথ অবরোধ করি তাহলে সারা দিন রাত পথে বসে থাকবো। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের থেকে একটু জানার চেষ্টা করি। বিশ্বজিৎ, স্থানীয়রা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে জলের সমস্যা, এবং এই সমস্যা যদি দ্রুত না মেটে তাহলে পথেই ওনারা বসে থাকবেন। স্থানীয় পঞ্চায়েত কোনো পদক্ষেপ নিচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে জলের সমস্যা 1 বছর ধরে, এবং 1 বছর ধরে বিভিন্ন প্রশাসনের আধিকারিকদের জানিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানও কিন্তু তিনি ঘটনাটি জানেন, এবং তিনি পুরো বিষয়টি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে তার কথা যে তিনি জানিয়েছেন, এবং তারপরেও কিন্তু কোনোভাবে কাজ হয়নি। স্থানীয়দের অভিযোগ যে রাস্তার পাশে যে পিএইচির পাইপ লাইন রয়েছে, পাইপ লাইনে কিন্তু সেখানে নল আছে, সেই নলে জল পড়ে না, বাড়ি বাড়িতেও নল রয়েছে, সেই নলেও জল পড়ে না, এবং যার জেরে তাদের কিন্তু বাধ্য হয়ে আজকে রাজ্য সড়ক অবরোধ করতে হলো, এবং আগামী দিনে এই সমস্যা যদি থাকে আবার তারা কিন্তু পথ অবরোধ করবে। তোমাকে জানিয়ে রাখি, এলাকার যে সমস্যা, এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের, পানীয় জল না পেয়ে তাদের কিন্তু 3 কিলোমিটার দূরে পানীয় জল আনতে হয়, এবং যার সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে। তবে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং সভাধিপতি তিনি জানাচ্ছেন যে দ্রুত সমস্যার সমাধান হবে। তিনি আজকেই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য সৌরচালিত যে জল প্রকল্প তা কিন্তু দ্রুত এখানে বসানো হবে, যাতে এই এলাকার মানুষরা জল পরিষেবা পান। প্রিয়াঙ্কা। বেশ, বিশ্বজিৎ। নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে জানাই, তবে বিষয়টি নিয়ে জানানো হয়েছে, দ্রুত সমাধান হবে। আর অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ তিনিও দ্রুত সমাধানের আশ্বাস দেন। জল নিয়ে তো অনেকই সমস্যা আছে, প্রত্যেক এরিয়া থেকে সমস্যা চলে আসে। আমরা প্রত্যেকবার যখনই সমস্যা আসে তখনই আমরা উপর মহলকে ফোন করি, তখন বলা হয় যে তাড়াতাড়ি কাজ করা হবে। এখানে যখন পথে নামে যখন স্ট্রাইকটা হলো, এই ব্যাপারে আমরা জানিয়েছি, অবশ্যই আমরা তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করব বলছে। এটা নিয়ে সভাধিপতিকেও জানানো হয়েছে। আমি ইমিডিয়েট ব্যবস্থা করছি যে ওইখানে কি করে জল পায়, তার জন্য যদি সোলার ড্রিঙ্কিং ওয়াটার হোক, আমরা যেটা মহকুমা পরিষদ থেকে প্রাইস করছি, বা আমরা কোনো জলের ব্যবস্থা ইমিডিয়েট আমরা করে দিচ্ছি। এই ব্যাপারটা আমার জানা ছিল না, আমি এখনই শুনতে পেলাম। যদি জানা থাকতো তাহলে হয়তো এই সিচুয়েশনটা আমি তৈরি হতে দিতাম না। জল নিয়ে তো বিক্ষোভের একটি ছবি আপনাদেরকে দেখালাম, আর এবার পুরুলিয়ায় যমুনা জোরের উপর একটা সেতু রয়েছে, সেই সেতুর ছবিটা আগে আপনাদেরকে দেখাই। দেখুন কেন আপনাদেরকে আজকে এই সেতুর অবস্থা দেখাচ্ছি, সেতুর ছবি দেখাচ্ছি। বিপজ্জনক এক সেতু, যেখান দিয়ে চলছে ঝুঁকির পারাপার। পুরুলিয়ায় যমুনা জোরের উপর এই যে সেতু দেখছেন, দেখুন সেতুতে রীতিমতো ফাটল ধরেছে, সেতুর অবস্থা অত্যন্ত খারাপ, বিপজ্জনক সেতু। এবং দেখুন
সেতুর যে রাস্তা সেটা আবার খানাখন্দে ভরা সেতুর রাস্তা, আর এই ভগ্নপ্রায় সেতু দিয়েই চলছে ভারী যান চলাচল। এখান দিয়েই কিন্তু রীতিমতো ঝুঁকির পারাপার চলছে। একদিকে খানাখন্দে ভরা সেতুর রাস্তা, অন্যদিকে বিপজ্জনক সেতু, ভগ্নপ্রায় সেতু, ফাটল ধরেছে সেই সেতু, আর এখান দিয়েই কঙ্কালসার জরাজীর্ণ সেই সেতু নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। অবস্থা খুবই খারাপ, ভয় মানে এনি টাইম বলছে কখন যেটার কি ঘটনা ঘটে যাবে কেউ বলতে পারে না। মানে যে অবস্থা ব্রিজটার, তাতে আমাদেরও খারাপ লাগে। অনেক অঞ্চল বলুন, ব্লকে বলুন, বিডিওকে বলুন, সমস্ত লোককেই ইনফরমেশন দেওয়া হয়েছে, তাতে এখনো কোনো কাজ হয়নি। আজ কয়েক বছর ধরে ব্রিজটা এইভাবেই পারাপার, মানে কষ্টের উপরেই পারাপার হয়। বর্ষাকালে ভয় লাগে প্রচণ্ড। এবার ধরুন ভারী যানবাহনও এটা দিয়ে তো পারাপার হয়। অনেকগুলো গ্রাম, প্রায় 25-30টা গ্রামের লোক এটা নিয়ে সদর পুরুলিয়াতে আসা যাওয়া আমাদের হয়। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের কাছে একবার যাব। ইন্দ্রজিৎ, এই যে ছবি আমরা দেখলাম, যে সেতুর ছবি আমরা দেখলাম, এই সেতুর উপর দিয়ে কি কোনোদিন ব্লক প্রশাসনের কোনো আধিকারিকরা গিয়েছেন? ওনারা নিজেরা কি সরেজমিনে এই ছবি দেখেছেন? দেখো প্রিয়াঙ্কা, একেবারেই তাই। তার কারণ হচ্ছে ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত, তারা বিষয়টি জানে এবং দীর্ঘদিন ধরে এই সেতুর যে ভগ্নদশা অবস্থা এবং যে কোনো দিন একটা বড় বিপদ হতে পারে তা একেবারেই তাদের নজরে রয়েছে। কিন্তু যে অর্থে পুরুলিয়া একেবারেই যে পঞ্চায়েত, রাঘবপুর পঞ্চায়েত বা পঞ্চায়েত পুরুলিয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতি, সেই তাদের কাছে যথেষ্ট অর্থ নেই, বা এই যে সেতুটি সংস্কারের জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ নেই। ফলে স্বাভাবিকভাবেই বাজেট না থাকায় তারা একেবারেই জেলা পরিষদের দ্বারস্থ হয়েছে এবং জেলা পরিষদ থেকে যতক্ষণ না সবুজ সংকেত পাচ্ছে ততক্ষণ না এই সেতুর ভগ্নদশা সেতুর একেবারেই সংস্কার সম্ভব না। ফলে স্বাভাবিকভাবেই এই সেতুটি কবে সংস্কার হবে তা পরিষ্কার বলতে পারেনি পুরুলিয়া 2 নম্বর ব্লকের একেবারে বিডিও, এবং তিনি জানিয়েছেন জেলা পরিষদ যদি অর্থ দেয় তাহলে এটি সংস্কার হবে। ফলে স্বাভাবিকভাবেই এই বর্ষাতেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে প্রায় 20টি গ্রামের বাসিন্দাদের, এবং সেতুটির যে অবস্থা রয়েছে, কঙ্কালসার অবস্থা এবং ভগ্নদশা, তাতে যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। ফলে সেতুটি দ্রুত একেবারে সংস্কারের জন্য জেলা পরিষদ কবে অর্থ বরাদ্দ করে সেই দিকে চেয়ে রয়েছে 20টি গ্রামের মানুষ। প্রিয়াঙ্কা, একেবারে। আর পুরুলিয়া 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপিধর তিনি বলছেন যে সেতুর বেহাল অবস্থার অভিযোগ পেয়েছেন, তবে ব্লক বা গ্রাম পঞ্চায়েত স্তরে সেই কাজ করা সম্ভব নয়, তাই বিষয়টি পুরুলিয়া জেলা পরিষদে জানানো হয়েছে। ব্রিজের অবস্থা খারাপ আছে, ওটাকে যদি নতুন করে করা যায় তা ভালো হয়। তো আমরা ব্লক থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে ওটাকে একটা ভিজিট করে এস্টিমেট করে একটা এনকোয়ারি রিপোর্ট জেলাতে পাঠিয়েছি, জেলা পরিষদে পাঠিয়েছি। আশা করি জেলা পরিষদে যদি টেক আপ করে ভালো হয়। এমনি টাকার পরিমাণটা অনেকটাই বেশি আছে, সুতরাং সম্পূর্ণভাবে ব্লক বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এটা সম্ভব হবে না। তো আমরা জেলা প্রশাসনের কাছে রিকোয়েস্ট করেছি যাতে এটা টেক আপ করা হয়। টেক আপ করলে পরে আশা করি এই ব্রিজটা হবে। কথাই আছে নদী পারে বাস, চিন্তা 12 মাস। কেন বলছি? কারণ শামশেরগঞ্জের একটি ছবি আপনাদেরকে দেখাবো। শামশেরগঞ্জ, যেখানে নদী ভাঙন নিয়ে চিন্তা, গঙ্গা ভাঙনে ঘুম উড়েছে সেখানকার বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে রাত জেগে মহেশতলা, প্রতাপগঞ্জের মানুষরা প্রতি বছরই গঙ্গা ভাঙনে তলিয়ে যায় এখানকার বাড়ি, এখানকার জমি, আর আতঙ্কে দিন কাটে সেখানকার স্থানীয়দের। আজকে ধুলিয়ান যাওয়ার রাস্তা একমাত্র রাস্তা এটা, আর পাশে যে রাস্তা আছে কাঁকুড়িয়া দিয়ে, ওখান দিয়ে গেলে প্রায় 3 কিলোমিটার রাস্তা পের করে আপনার যেতে হয় ধুলিয়ান হসপিটাল, অনুপনগর। তো এই রাস্তা দিয়ে অনেকেই আসছে, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে এখান দিয়ে ঘুরে যেতে হচ্ছে। মাঝে মাঝে টোটো উল্টে যায়, বাইক উল্টে যায়, এরকম ঘন ঘন হচ্ছে। তো আমরা চাই যে স্থায়ী সমাধান হোক। এখানে গার্ডওয়াল দিয়ে যদি রাস্তাটা করতো তাহলে মানুষের যাতায়াতের খুব সুবিধা হতো। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একটু জানার চেষ্টা করব। প্রণব, প্রত্যেকবার এই একই ছবি ধরা পড়ে। যখন আমি নিজেও এই এলাকায় গিয়েছিলাম আমিও দেখেছিলাম যে ঠিক এইভাবেই বালির বস্তা ফেলে রাখা হয়েছে, কিন্তু এটা তো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য প্রশাসন কি করছেন?
দেখো, প্রশাসনের পক্ষ থেকে বারে বারে কিন্তু এলাকার মানুষ চেয়েছে যে একটা স্থায়ী সমাধান হোক এবং কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে এই ভাঙন রোধের কাজ করুক, কিন্তু সেইভাবে কিন্তু কোনোভাবেই কাজ শুরু হয়নি। গত 4 বছর ধরে এই শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। বাড়ি থেকে আরম্ভ করে, রাস্তা থেকে শুরু করে, মন্দির মসজিদ থেকে আরম্ভ করে এই সমস্তটাই তলিয়ে গিয়েছে। কিন্তু আবার গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে, দিয়ে আবার কিন্তু সেই আতঙ্ক শুরু হয়েছে। যে কটা বাড়ি তোমার অবশিষ্ট রয়েছে সেই কটা বাড়িও কিন্তু তলিয়ে যাওয়ার অপেক্ষায়। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে, যেহেতু কেন্দ্র সরকার কোনো রকম করেনি, সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। কিন্তু সেই কাজ, যে বালির বস্তা ফেলে কাজ শুরু হয়েছিল, সেই কাজও কিন্তু খুব নিম্নমানের। তার ফলে যে বস্তাগুলো ফেলা হয়েছিল সেগুলোও কিন্তু বসে যাচ্ছে। তাই এলাকার মানুষের অভিযোগ, এইভাবে কাজ করে কোনো রকমভাবে রক্ষা করা যাবে না। তাই তারা চাইছে যে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে ভাঙন রোধের কাজ করুক, নাহলে কিন্তু মানচিত্র থেকে এই শামশেরগঞ্জ ব্লকটাই হয়তো মুছে যাবে। এবং তারা দাবি জানাচ্ছে যে যেভাবেই হোক কেন্দ্রের সঙ্গে আলোচনা করে এবং রাজ্য সরকার যৌথভাবে কাজটা যদি শুরু না করে, তাহলে কিন্তু আবার কিন্তু এই বর্ষা যেভাবে আসছে তাতে কিন্তু আবার ভাঙন শুরু হবে। আবার যে সমস্ত বাড়িঘর যা অবশিষ্ট রয়েছে সেই সমস্ত বাড়িঘর কিন্তু তলিয়ে যাবে। এবং সেই কারণে কিন্তু এলাকার মানুষের একটাই দাবি যে স্থায়ীভাবে অন্ততপক্ষে ভাঙন রোধের কাজ করা হোক। একাধিকভাবে সমস্যা সমাধানের জন্যই স্থানীয়রা অভিযোগ করছেন। এই যে বালুর বোড়া ফেলেছে এখানে করে, এখানে বালুর বোড়া থাকবে, এখানে পাথর দিয়ে বাম্পার করে বাঁধতে হবে, তাহলে তো সব টোটো ফোটোগালা বা মোটর সাইকেল বা ছোটো মোটো গাড়িগালা চলে যাবে এখান দিয়ে। হ্যাঁ, একদম ভেঙে গেছে তো, দেখতে তো পাচ্ছেন সব। এখান দিয়ে ধুলিয়ান যাওয়া হবে, সিধাই রাস্তা একদম ধুলিয়ান ডাকবাংলা আপনার সব জায়গায় যাওয়া হবে। সে তো বুঝতে পারছেন আপনারা, আতঙ্ক তো একদম সব বাড়ি ঘর। আমরা দেখলাম শামশেরগঞ্জ, সেখানে নদীর ভাঙনে ঘুম উড়েছে স্থানীয়দের। আর অন্যদিকে রায়ডাক নদীর জলে ডুবলো 300টি বাড়ি, বাঁধ ভেঙে গ্রামে ঢুকলো জল। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা তুফানগঞ্জ 2 ব্লকের গ্রামগুলিতে চরম ভোগান্তি। কি পরিস্থিতি দেখুন একবার সেই ছবি, যেখানে রায়ডাক নদীর জলে ডুবলো 300টি বাড়ি। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শুভঙ্করের থেকে একটু জানার চেষ্টা করি। শুভঙ্কর, নদীর জলে ডুবে গেছে প্রায় 300টি বাড়ি, চরম ভোগান্তি। ছবি দেখে কার্যত বোঝাই যাচ্ছে প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এনাদের জন্য? হ্যাঁ দেখো, গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে, পাশাপাশি ভুটান পাহাড়ে বৃষ্টি হচ্ছে, এবং যার জেরে কোচবিহার জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া রায়ডাক, তোরসা, কালজানি, তিস্তাতে ব্যাপক পরিমাণে জল বেড়েছে। এবং এই যে রায়ডাক নদী, এটি তুফানগঞ্জের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। এই রায়ডাক নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে গ্রামে, লাঙ্গল গ্রাম এবং বেগারখাতা, এই দুটো গ্রামে অন্তত 300টি বাড়িতে জল ঢুকে গেছে। ফলে বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন। এবং বাসিন্দাদের যেটা অভিযোগ, এদিন বিকেল পর্যন্ত প্রশাসনের কর্তাদের কারো দেখা মেলেনি। বাড়িতে জল ঢুকে পড়ায় তাদের রান্না বান্না হয়নি, এবং প্রশাসনের পক্ষ থেকে যে শুকনো খাবার দেওয়া হবে সেটা নিয়েও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে আসার কথা শুনিয়েছেন সেচ দপ্তরের কর্তারা, তারা যেটা জানিয়েছেন যে এই যে নদীতে যে বাঁধ ছিল সে বাঁধ ভেঙে গিয়েছে, মাটির বাঁধ, সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে সেই বাঁধ যাতে দ্রুত মেরামত করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে খুব শীঘ্রই। অর্থাৎ তারা যেটা জানিয়েছেন যে এখন যেহেতু নদীতে জলটা বেশি আছে, জলটা একটু নামলেই সেখানে বাঁধ মেরামত কাজে, বাঁধ তৈরির কাজে হাত দেওয়া হবে। প্রিয়াঙ্কা, বেশ, এইখানে 150 বাড়ি আছে, আমরা সব বাড়িতে জল, বেশিটাই মানুষ বাড়ি ছাড়া। 4-5 বছর থেকে জানা হচ্ছে, আসি সান্ত্বনা দেয়, এইরকম অবস্থা। কাজ করলে তো আমার এই অবস্থা দাঁড়াতো না। আগে তো খাওয়া, তাও মুড়ি ছুড়ি চিড়ে দিত, এখন তো সেটাও নাই, কেউ দিচ্ছে না। আসে মাপঝোক করে, খালি কয় হবে হবে, কিন্তু এখন পর্যন্ত হইলো না। অনেকবার বলা হয়েছে যে এই বাঁধটা খুব করে তাড়াতাড়ি দরকার আমাদের বাড়ি। এই যে নদী চলে গেছে আমাদের বাড়ি, কিরকম ধার ছুটছে। তুফানগঞ্জের চরম ভোগান্তির ছবিটা আমরা দেখলাম। তবে অন্যদিকে সিকিমের দিকে নজর রাখতেই হচ্ছে। উত্তর সিকিম, সেখানে প্রবল বৃষ্টি, টানা ভারী বৃষ্টিতে ফুঁসছে তেস্তা। জলের তোড়ে ভাঙলো রাস্তা, নতুন করে একাধিক রাস্তায় ধস। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টানা ভারী বৃষ্টি, আর এই বৃষ্টিতেই ফুঁসছে তেস্তা। উত্তর সিকিমের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে প্রবল বৃষ্টি আর জলের তোড়েই দেখুন রাস্তা ভেঙেছে, নতুন করে একাধিক রাস্তায় ধস নেমেছে। এবং আট মুবার ভেসে গেছে, 8 মুবারও
ধসে আটকে পড়া গাড়ি উদ্ধার করারও কাজ চলছে, কারণ একাধিক জায়গায় ধস নেমেছে। সেই ধসের জেরে গাড়ি আটকে পড়েছে। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত নর্থ সিকিম। একদিকে নর্থ সিকিমের ছবি আপনাদেরকে দেখালাম, আর অন্যদিকে এবার আপনাদেরকে ছবি দেখাবো তিস্তা বাজারের, যেখানে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টি চলছে, ফের জল বাড়ল তিস্তায়, আর জলের তলায় কালিম্পং ও দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজারের রাস্তা। দেখুন কার্যত ভেসে গেছে, কারণ টানা ভারী বৃষ্টি চলছে। সেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় সিকিম আর কালিম্পং, সেখানে টানা বৃষ্টি, এদিকে জল বেড়েছে তিস্তায়। চরম ভোগান্তি, কারণ জলের তলায় কালিম্পং ও দার্জিলিং এর সংযোগকারী যে রাস্তা, তিস্তা বাজারের রাস্তা, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যেই বন্ধই। পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ থেকে একবার সরাসরি জানার চেষ্টা করি। পার্থ, প্রথমে আমরা নর্থ সিকিমের ছবিটা দেখলাম, সেখানে কার্যত আর্থ মুভার ভেসে যাচ্ছে, একাধিক জায়গায় ধস নেমেছে, গাড়ি আটকে গেছে, সেখানকার ঠিক কি পরিস্থিতি? একেবারে তাই, দেখো গোটা সিকিম জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি চলছে এবং আগামী কয়েকদিনও কিন্তু সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমে। আবারও নতুন করে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে নর্থ সিকিম। আমরা জানি মাঝখানেক আগেই কিন্তু নর্থ সিকিমের অন্য অংশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন দ্বীপের আকারে ছিল, এবং আবারও নতুন করে যখন আবার কানেক্টিভিটি বাড়ানো শুরু হয়, অর্থাৎ রাস্তাঘাট সারাই বা সেতু সংস্কার করা যখন কাজ শুরু হয়, তা আবারও নতুন করে ভারী বৃষ্টি হয়। যে রাস্তার ছবি আমরা দেখাচ্ছি, লাচেন যাওয়ার রাস্তা, পর্যটকদের অতি প্রিয় ডেস্টিনেশন এই লাচুং, সেই যাওয়ার রাস্তা একেবারে উড়ে গেছে। সঙ্গে আর্থ রিমুভার্স তা ভেসে গেছে এই তিস্তার গ্রাসে। সেই সঙ্গে আরও যে কয়েকটি নর্থ সিকিমের বিভিন্ন জায়গায় যেহেতু ধস নেমেছে এবং ধস নামায় কোথাও গাড়ি আটকে গেছে, সেসব গাড়িকে স্থানীয় বাসিন্দারা তারা পার করানোর চেষ্টা করছে। যে তিস্তায় জল বেড়েছে, সেক্ষেত্রে কোন কোন রুটের রাস্তা বন্ধ? তিস্তা জল নতুন করে জল বাড়ায় আবারও কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের সংযোগকারী যে তিস্তা বাজার পেশক জোরবাংলো রাস্তা। কারণ এই যদিও বিকেলের দিকে কিন্তু জল কিছু খানিকটা নেমেছে, কেননা দুপুরের পর থেকে বৃষ্টি নেই, স্বাভাবিকভাবে আবারও জল কিছুটা নামলেও আপাতত কিন্তু সেই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ, প্রশাসনিক নির্দেশ। তবুও স্থানীয় কিছু বাসিন্দা তারা নিজেদের স্বার্থে ঝুঁকি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত গাড়ি চলাফেরা করছে। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়ক একেবারেই বন্ধ, কবে স্বাভাবিক হবে তার কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম প্রশাসন দিতে পারছে না, যেহেতু টানা বৃষ্টি চলছে। যেখানে আমরা জানি সেলফি দ্বারায় পাহাড় কেটে রাস্তা চওড়ার কাজ চলছে, কিন্তু বারবার বৃষ্টিতে সে কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ সব মিলে একদিকে যেমন 10 নম্বর জাতীয় সড়ক আজও বন্ধ কালিম্পং, তিস্তা বাজার, পেশক, জোরবাংলো, দার্জিলিং এই রুট, কারণ জলের তলায় কালিম্পং ও দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজারের রাস্তা।